ভাগীরথ মার্শাল আর্ট ট্রেনিং স্কুলের ওয়েটিংয়ে তখন অপেক্ষা করছে রাহুল, আর্য আর সুনীল। একটু পরেই দেখা গেল ধনঞ্জয় স্যার আসছেন। রাহুলকে দেখেই তিনি যেন ঘোর বিরক্ত হলেন। গম্ভীর মুখে বললেন, কি ব্যাপার, তুমি আবার এখানে এসেছো কেন? তোমার গুরু সুখেন্দু পালিতের কাছে গেলেই তো পারতে। রাহুল খুব ভালো করে জানত ধনঞ্জয় স্যার মুখের ওপর এমনভাবেই কথা শুনিয়ে দেন, তাই সে কিছু মনে করল না। বলল, স্যার, আমি আপনার কাছে আমার ছেলেকে নিয়ে এসেছি মার্শাল আর্ট শেখানোর জন্য। ধনঞ্জয় স্যার হাত তুলে বললেন, না না, আমি ওকে শেখাতে টেখাতে পারবো না। কিন্তু তারপরই ওনার চোখ পড়ল আর্যর দিকে। বিস্মিত দৃষ্টিতে উনি বললেন, এ কি হিয়া, তুমি এখানে? ধনঞ্জয় সামন্ত কি জেনে যাবেন হিয়া আর আর্যর আসল সত্যি? আদৌ কি আর্যকে নিজের শিষ্য হিসেবে স্বীকার করবেন তিনি? চোখ কচলে একবার ভালো করে আর্যর দিকে তাকিয়ে ধনঞ্জয় সামন্ত যেন আরও বিস্মিত হয়ে গেলেন। রাহুলের সাথে হিয়া এখানে কি করছে? আর কেনই বা রাহুল বলছে যে হিয়া তার ছেলে? ধনঞ্জয় স্যারের যেন সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছিল। ধনঞ্জয় স্যারের মুখ থেকে হিয়ার নাম শুনে মনে মনে ভয় পেয়ে গেল আর্য। সে বুঝতে পারল ধনঞ্জয় স্যার খুব ভালো করে হিয়াকে চেনেন। এখন যদি বাবার সামনে সবকিছু তিনি বলে দেন, তাহলে তাদের এতদিনের সব রহস্য এখনই ফাঁস হয়ে যাবে। সে তাড়াতাড়ি বলল, স্যার, আমার বয়সী সব বাচ্চাদেরই কম বেশি একরকম দেখতে। আপনি মনে হয় আমার পরিচিত কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। ধনঞ্জয় সামন্ত একটু চুপ করে আর্যর দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বললেন, তাই হবে বোধহয়। আমি আসলে কারাটে মার্শাল আর্ট নিয়ে থাকা লোক, সবার মুখ তো আর মনে রাখতে পারি না, হয়তো সত্যিই গুলিয়ে ফেলেছি। মুখে এ কথা বললেও মনে মনে কিন্তু অন্য কথা ভাবছিলেন ধনঞ্জয় সামন্ত। 5 মিনিট আগে সে হিয়ার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। এটা ঠিক যে ধনঞ্জয় স্যার হিয়াকে কখনো মুখোমুখি দেখেননি, কিন্তু গত 5 বছরে বহুবার তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। ধনঞ্জয় স্যার যেন ঠিক কিছু বুঝে উঠতে পারছেন না। তিনি গভীর চোখে আর্যর দিকেই তাকিয়েছিলেন। ধনঞ্জয়কে আর্যর দিকে ভুরু কুঁচকে এইভাবে অন্যমনস্কের মতো তাকিয়ে থাকতে দেখে রাহুল ভাবল, স্যার বোধহয় আর্যকে নিজের একাডেমিতে প্রবেশাধিকার দিতে চান না। সে বলল, স্যার, আমার ছেলে একটু রোগা আর দুর্বল বলে কি আপনি আর্যকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করতে চান না? কিন্তু ও সুযোগ পেলে ঠিক নিজেকে প্রমাণ করবে। আপনি যদি বিশ্বাস করতে না চান, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনারই ভাগীরথ মার্শাল আর্ট স্কুলের যে কোনো সেরা ছাত্রের সঙ্গে আমি কারাটে কম্পিটিশন করতে প্রস্তুত। কিন্তু স্যার, আপনাকেও কথা দিতে হবে, যদি আমি জিততে পারি তাহলে আমার ছেলেকে আপনি আপনার শিষ্য হিসেবে গ্রহণ করবেন। ভাগীরথ ট্রেনিং স্কুলের একটা নিয়ম ছিল, তার ছাত্রদের যদি কেউ চ্যালেঞ্জ করত আর তারপর সেই চ্যালেঞ্জ হারিয়ে দিত, তাহলে ধনঞ্জয় স্যার তার দাবি মেনে নিতেন। অবশ্য শর্ত ছিল সেই দাবিকে ন্যায্য ও নৈতিক হতে হবে। তোমার কি মাথাটা বিগড়ে গেছে নাকি? তুমি জানো তুমি কি বলছো? এই ভাগীরথ ট্রেনিং স্কুলের ছেলেপুলেরা ভয়ঙ্কর মারকুটে। আমার তো চিন্তা তোমাকে বোনলেস কিমা বানিয়ে ফেলে। কি জবাব দেব তখন আমি বাড়িতে গিয়ে? রাহুল বিরক্তির চোখে তাকায় সুনীলের দিকে। চোখ সরু করে ধনঞ্জয় স্যার আর্যর দিকে তাকিয়ে এবার বললেন, তুমি কি সত্যিই ছেলে? এসব আপনি কি বলছেন? ও আমার ছেলে আর্য রায়চৌধুরী। আর্য কোমরে হাত রেখে এবার এগিয়ে আসে, তারপর বলে, হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছে, আমি আর্য রায়চৌধুরী একজন ছেলে। হঠাৎ কি হয় কেউ বুঝতে পারে না। ধনঞ্জয় সামন্ত হা হা করে হাসতে আরম্ভ করেন। হঠাৎ করেই যেন কি এক অদ্ভুত আনন্দের উৎস পেয়ে গেছেন তিনি। ঘাড় নেড়ে নেড়ে বলেন, পেয়েছি পেয়েছি, এবার আমি খুঁজে পেয়েছি। অবাক হয়ে রাহুল, সুনীল আর আর্য তার দিকে তাকিয়ে থাকে। উনি প্রায় নাচতে বাকি রেখেছেন। কিসে যে উনি এত আনন্দ পেলেন তা এরা কেউই বুঝে উঠতে পারে না। উনি রাহুলের দিকে তাকিয়ে বলেন, কে বলেছে তোমার ছেলে দুর্বল? তোমার ছেলে মার্শাল আর্ট শিখতে পারবে না? আমার ট্রেনিংয়ে থাকলে দেখবে ও এক্কেবারে ওস্তাদ হয়ে উঠবে। শোনো, এখন থেকে তুমি ওকে আমার কাছে ট্রেনিংয়ে দিয়ে যাবে আর নিয়ে যাবে। মাঝের সময়টা ওকে কিভাবে গড়ে পিঠে নিতে হবে সেটা আমার দায়িত্ব। রাহুল অবাক হয়ে যায়। একটু আগেই ধনঞ্জয় স্যার আর্যকে ভর্তি নিতে পর্যন্ত রাজি ছিলেন না,
আর এখন আর্যকে ভর্তি নেওয়ার জন্য এমন উচ্ছ্বসিত হয়েছেন। কথাটা বলেই ধনঞ্জয় সামন্ত আর্যর হাত ধরে একাডেমির ভিতরে যাওয়ার জন্য পা বাড়ান। তাকে যেতে দেখে সুনীল ব্যস্ত হয়ে ওঠে। ছুটে গিয়ে ওদের পথের সামনে দাঁড়িয়ে বলে, গুরুদেব, আমি আপনার অনেক দিনের ফ্যান। আমার সারা জীবনের স্বপ্ন আপনার শিষ্যত্ব গ্রহণ করব। আজ আমি তাই জন্যই এখানে ছুটে এসেছি। আপনি দয়া করে আমাকে আপনার একাডেমিতে ভর্তি নিন। ভুরু কুঁচকে চোখ সরু করে মাথা থেকে পা পর্যন্ত সুনীলকে মেপে নিয়ে ধনঞ্জয় বলেন, না না, তোমার দ্বারা হবে না। এই একাডেমিতে ভর্তি হওয়ার কথা তুমি ভুলে যাও। ওনার এমন কথা শুনে সুনীল যেন খানিকক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। তারপরই প্রায় তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনি ওই আর্যকে আপনার শিষ্য হওয়ার অনুমতি দিলেন, আর আমাকে ফিরিয়ে দিচ্ছেন? ওই লিকপিকে আর্য কি আমার থেকে বেশি যোগ্য? সুনীল যতই গলা ফাটিয়ে চেঁচাক, ধনঞ্জয় সামন্ত কিন্তু তার কোনো কথাতে কোনো পাত্তাই দিলেন না। গটগট করে একাডেমির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ভারী অন্যায়, ভারী অন্যায়। উনি এরকম আমার সাথে করতে পারেন না। আমার কিসের অভাব আছে যার জন্য উনি আমাকে শিষ্য বলে স্বীকার করতে চাইছেন না? সেটা যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন আর তোমার কোনো আক্ষেপ থাকবে না। তোমার মধ্যে কিসের অভাব আছে সেটা তুমি বোঝো না বলেই তো উনি তোমায় শিষ্য বলে গ্রহণ করলেন না। রাহুলের কথার কোনো মাথামুন্ডু বুঝতে পারে না সুনীল। সে অকারণ রাগারাগি করতে থাকে। রাহুলও কিন্তু তার কথায় কোনো পাত্তা না দিয়ে গাড়িতে গিয়ে বসে। তারপর ফেরার পথ ধরে। তাকে ফিরে যেতে দেখে সুনীল চেঁচাতে চেঁচাতে রাহুলের পিছনে পিছনে ছুটতে থাকে। আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।